সংস্কার সীমিত হলে ডিসেম্বরে নির্বাচন, নইলে জুনে ভোটে আসা না আসা আওয়ামী লীগের বিষয়ে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন বেকসুর খালাস, আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার মির্জা ফখরুলের। অভিযান চালানোর অধিকার শুধু আইন শৃঙ্খলা বাহিনীরই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের কাজ পুলিশকে করার আহ্বান নাহিদের। ২৫০০ এক ইউপি চেয়ারম্যানের ১৫,০০০ কোটি টাকার বিস্ময়কর লেনদেন, সাবেক গভর্নর আতিউরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে, না হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলান এবং জন ডেনিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে মোহাম্মদ ইউনূস জানান, ৬টি কমিশনের সুপারিশের আলোকে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার সই করবে। অন্তর্বর্তী সরকারের চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীর জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া $বিলিয়ন উদ্ধারের প্রচেষ্টা, প্রধান উপদেষ্টার সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। দুই কূটনীতিক প্রধান উপদেষ্টাকে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সহায়ক রাইট টু ফ্রিডমের কর্মকাণ্ড এবং বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। ৯০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা অ্যাম্বাসেডর মাইলাম বলেন, জুলাই অভ্যুত্থান দেশকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে বিবিসিকে জানিয়েছেন, সংস্কার কাজ দ্রুত শেষ হলে বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, আর তা না হলে নির্বাচন হবে মার্চের মধ্যে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে কোনো দলের অংশ না নেওয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত দেবেন না। সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর চলমান সহিংসতাকে ডক্টর মোহাম্মদ ইউনূস ন্যায়সঙ্গত বলেছেন। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের এমন অভিযোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিবিসির প্রতিবেদক। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন, অভিযোগ জানানোর জন্য আদালত আছে, আইন আছে। এখন যা ঘটছে তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয়। When do you plan on having elections? I made it very clear that if reforms can be done, নির্বাচন কখন হবে এই বিষয়টি আমি এরই মধ্যে পরিষ্কার করেছি। সংস্কার দ্রুত করা সম্ভব হলে এই বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে, আর ন্যূনতম সংস্কার বাস্তবায়নে দেরি হলে জাতীয় নির্বাচনের ভোট হবে আগামী বছরের মার্চের মধ্যে। আপনি যদি গত বছরের সঙ্গে এই সময়ের তুলনা করেন তাহলে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, আদালত আছে, আইন আছে। শুধু বিবিসি প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবেন না, থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন তার পথে চলছে কিনা। don't go to a BBC correspondent to complain. You go to the police station to complain. অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে দুইজনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আদেশ দেন। বিস্তারিত নাবি জাহাঙ্গীরের রিপোর্টে। ২০০৯ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ টাকা নেন। এই টাকার মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন। ২০১৩ সালে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দুদকের করা আপিলের রায়ে ২০১৬ সালে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া সাজা বাতিল করে দেয়। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস
এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আপিল বিভাগের রায়ে অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই মামলায় তারেক রহমানের সাজাও বাতিল হয়ে যায়। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। লন্ডারিংয়ের কিছু নাই, সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, সেটা তার দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ, ভ্রমণ খরচ এইসবে খরচ করেছে। বিচারিক আদালতে তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় তৎকালীন ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোতাহার হোসেনকে দেশ ত্যাগে বাধ্য করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করা হয়। এতে অংশ নেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, রাশিয়া, সৌদি আরব, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, নেপাল, দক্ষিণ কোরিয়া, ইরাক, স্পেন, জার্মান, ফ্রান্স, তুরস্ক, কসোভো, কানাডা, প্যালেস্টাইন, মালয়েশিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা ছিলেন। ইউএনডিপি, বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিরাও। ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র বিশ্বাসী তার দল। জুলাই বিপ্লব দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত ভবিষ্যৎ চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর অধিকার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার টুরিস্ট পুলিশের মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এদিকে আইজিপি বাহারুল আলম জানান, অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে পরিস্থিতি উন্নতির দাবি করলেও এখনো চলছে মব জাস্টিস। এমনকি মব জাস্টিস থেকে রেহাই পাচ্ছে না পুলিশও। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মব জাস্টিস বন্ধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে, এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এদিকে রংপুরে এক কর্মশালায় পুলিশ মহাপরিদর্শক বলেন, বাহিনীর গৌরব ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। 5ই আগস্টের আগের 15 বছর কি একটা অসহনীয় পরিস্থিতিতে আমরা কাল কাটিয়েছি। 5ই আগস্টের অব্যবহিত আগে জুলাইয়ে এই আন্দোলনের সময় থেকে উদ্ভূত বিভিন্ন ঘটনায় যে সকল অন্যায় সংঘটিত হয়েছে সেগুলো আমরা সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে যদি নিষ্পত্তি না করি, মানুষ যদি ন্যায় বিচার না পায়, তাহলে এই জাতি আমাদের ক্ষমা করবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা, পুলিশ বিচার বিভাগের স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থানে আহত নিহতের মামলার বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় কর্মশালায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর ইস্কাটন গার্ডেনে এনসিপির গণমানুষের ইফতার আয়োজনে নাহিদ ইসলাম বলেন, সমাজে অস্থিরতা চলছে, এখনো আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়নি। পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। কেউ যেন আইন হাতে তুলে নিতে না পারে, সেজন্য পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানান নাহিদ ইসলাম। রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে উল্লেখ করে তিনি বলেন, গণমানুষের ইফতারে প্রতিদিনই পাশে থাকবে এনসিপি। ইফতার অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে
আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নিব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়। একজন ইউপি চেয়ারম্যান কত টাকার মালিক হতে পারেন? 1 কিংবা 2 কোটি? কিন্তু না, গেল আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে প্রায় 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিন 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধেও। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জনকে। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির প্রতিবেদনে। লাক মিয়ার লাকি কপাল, ছিলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 55 কোটি 23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও 49টি ব্যাংক হিসাবে 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 5 কোটি 90 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং 11টি ব্যাংক হিসাবে 32 কোটি 18 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতাউর রহমান, জনতা ব্যাংকের সাবেক সিইও ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাফ জানিয়ে দিয়েছেন পদত্যাগ করছেন না তিনি। কমিশন তাদের অবস্থান থেকে সরবে না এক চুলো। বিএসএসি চেয়ারম্যান আরো জানান, কোন ধরনের চাপের কাছে কমিশন মাথা নত করবে না। সরকারের সাথে কথা হয়েছে, বিএসএসি কে কার্যক্রম আরো জোরদার করতে বলেছে সরকার। এদিকে বিএসএসি চেয়ারম্যানকে আগের দিন প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর গতকালও কর্মবিরতি পালন করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। গোলাম ময়নুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের দাবির মুখে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কার্যালয় ছাড়েন বিশেষ চেয়ারম্যান ও 3 কমিশনার। আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও লাল ব্যাজ ধারণ করে কর্মবিরতিতে থাকেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে বিশেষ প্রাঙ্গণে সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। পরে দুপুরে সংবাদ সম্মেলন করেন বিশেকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের দাবি জানান। এটিতে বোঝা যাচ্ছে যে সব এমপ্লয়িরা ওনার সাথে একমত পোষণ করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। তারা কাজ যদি করতে না পারেন তার মানে বোঝা যাচ্ছে যে স্যারের কোথাও না কোথাও লিডারশিপ কোয়ালিটির মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা প্রায় দেখি, যিনি আমাদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন এবং বিধি অনুযায়ী চলবেন, এরকম ব্যক্তিদেরকে আমাদের এখানে দেওয়া হবে। এদিকে বিশেকের চেয়ারম্যান ও 3 কমিশনার বৃহস্পতিবার বেলা 3টার দিকে কড়া নিরাপত্তা আগারগাঁয়ের নিজ কার্যালয়ে আসেন। পরে সাংবাদিকদের বিশেক চেয়ারম্যান জানান, অনিয়ম সহ যেসব বিষয় তদন্ত চলছে এবং যেসব তদন্ত সম্পন্ন হয়েছে সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আরো জোরালো পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো কাজেই যেখানে তারা এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। আমি বললাম সরকারের সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে, আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করে যাব। বিশেকের তদন্তে বাধাগ্রস্ত করতে আন্দোলন হচ্ছে বলেও দাবি করেন বিশেক চেয়ারম্যান। আজকে এইটুকুই। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 7 জন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী, কবি আল মাহমুদ, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন ওমর, পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, পপ গুরু আজম খান, ভাস্কর নভেরা আহমেদ ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্বাধীনতা পুরস্কার 2025 তুলে দেবেন। 2026 সালে কাজী সালাউদ্দিন যেন আরেক মেয়াদে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হতে পারেন, সেজন্য সাফের গঠনতন্ত্র পরিবর্তন করা হচ্ছে। সেজন্য বিশেষ সাধারণ সভা করে বয়স বৃদ্ধির বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে 4 এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন সাফের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। 2022 সালের সাফের গঠনতন্ত্রে সাফের নির্বাহী কমিটির প্রত্যেক প্রার্থী নির্বাচনের সময় 70 বছরের মধ্যে থাকতে হবে, এই সংশোধনী আনা হয়েছিল। শ্রীলঙ্কায় বিশেষ সাধারণ সভায় বয়সের এই কোটা ওঠানোর প্রস্তাব করা হবে। সাফ গঠনতন্ত্র অনুযায়ী সভায় উপস্থিত সদস্য সংখ্যার 4/3 সম্মতিতে গঠনতন্ত্র সংশোধনী পাশ করানো যাবে। সাফে নির্বাচনে বয়সসীমা ওঠানোর জন্য নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, শ্রীলঙ্কা ও ভুটান ফুটবল অ্যাসোসিয়েশন। সাফের 7 দেশের মধ্যে 4টি দেশ ইতোমধ্যে বয়সসীমা ওঠানোর পক্ষে সমর্থন দেয়া, এই সংশোধনী পাশ হবার সম্ভাবনাই বেশি। 2008 সাল থেকে কাজী সালাউদ্দিন সাফের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ভারত ও অন্য কোনো দেশের কেউ আগ্রহী না হয় টানা 4 টার্ম 16 বছর সাফ সভাপতির দায়িত্বে আছেন সালাউদ্দিন। দাবিত আওয়াল বাফুফের সভাপতি হওয়ায় সালাউদ্দিন বাংলাদেশের সমর্থন পাবেন। এর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশনেও নির্বাচনে সভাপতির পদে বয়সসীমা তুলে নিয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আর একবার জানিয়ে। সংস্কার সীমিত হলে ডিসেম্বরে নির্বাচন, নইলে জুনে, ভোটে আসা না আসা আওয়ামী লীগের বিষয় বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন বেকসুর খালাস, আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার মির্জা ফখরুলের। অভিযান চালানোর অধিকার শুধু আইন শৃঙ্খলা বাহিনীরই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের কাজ পুলিশকেই করার আহ্বান নাহিদের। 2,500 এক ইউপি চেয়ারম্যানের 15,000 কোটি টাকার বিস্ময়কর লেনদেন, সাবেক গভর্নর আতিউরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।